শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের প্রতি জাতির শ্রদ্ধা, মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ চলছে বললেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। স্বাধীনতা দিবসের আগেই শহীদ বুদ্ধিজীবীদের তালিকা। এবং কানাডার বেগমপাড়ায় অর্থ পাচার, নির্ধারিত তারিখেই রুলের জবাব। 6 সরকারি প্রতিষ্ঠানের বৈঠকে সিদ্ধান্ত। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাতের 21 সংবাদে। আপনাদের সাথে আছে ইসরাত জাহান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের স্মরণ করছে জাতি। সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিকে মৌলবাদের বিষ বৃক্ষ সমূলে উৎপাটনে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি নেপথ্যে থেকে ভাস্কর্য বিরোধী ও মৌলবাদী গোষ্ঠীর পৃষ্ঠপোষকতা করছে বলেই এখন নীরব। আর বিএনপি মহাসচিব বললেন, গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে দলটি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পথে যখন বাংলাদেশ, তখন 14 ডিসেম্বর এক নিকষ সন্ধ্যায় অস্তমিত হয়েছে জাতির সূর্য সন্তান বুদ্ধিজীবীদের প্রাণ। দিবসটির 49 বছরের সূর্যোদয়ের মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে রাষ্ট্র। শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন 2 সামরিক সচিব। জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিপরিষদ ও সিটি কর্পোরেশনের পক্ষে শ্রদ্ধা নিবেদনের সাথে চলে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা। এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে ভাস্কর্য ইস্যু নিয়ে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর বিএনপি মহাসচিবের দাবি, যে লক্ষ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছিল তা আজ ভুলুণ্ঠিত। বিএনপি নীরবতার কারণ তো পরিষ্কার, পেছন থেকে মদত দিচ্ছে তারাই এই সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এটা প্রমাণিত। মুক্তিযুদ্ধের যে চেতনা, গণতন্ত্র, সেই গণতন্ত্রকে প্রতিষ্ঠার জন্য, জনগণের মুক্ত চিন্তার জন্য, তার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমরা অবশ্যই গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে একটি সত্যিকার অর্থেই একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। নৈতিক দায়িত্ব থাকলেও আইনগত ভিত্তি না থাকায় রাজাকারের তালিকা হয়নি বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আইনগত ভিত্তি নিয়ে দিয়েই আমরা রাজাকারদের তালিকা প্রকাশ করব। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর আস্ফালন বন্ধে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান বিশিষ্টজনদের। মুক্তিযুদ্ধের চেতনাকে বিনষ্ট করার প্রচেষ্টায় তারা লিপ্ত এখনো, সুতরাং আমাদেরকে আরও সজাগ থাকতে হবে। সকল প্রগতিশীল মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। তার জন্য আমাদেরকে সংগঠিত হতে হবে, ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভাস্কর্য বিরোধী একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর এই যে আস্ফালন বা যে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো সভ্যতা বিধ্বংসী। শহীদদের আত্মত্যাগের মর্যাদা সমুন্নত রাখতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি সর্বস্তরের মানুষের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ। এই সময় সেখানে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। এরপর শ্রদ্ধা জানায় যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই সময় তারা স্বাধীনতা বিরোধী চক্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান। স্বাধীনতা দিবসের আগেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ চলছে উল্লেখ করেন মন্ত্রী। অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে পারলেই শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি সম্মান দেখানো হবে বলে মনে করেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে একথা বলেন তারা। রাসেল খানের রিপোর্ট। জাতির আলোকবর্তিকা শহীদ বুদ্ধিজীবীরা প্রেরণা হয়ে আছেন বাঙালির চেতনায় মননে।
দেশের জন্য অকাতরে প্রাণ দেয়া বুদ্ধিজীবীদের স্মরণে রায়ের বাজারে স্মৃতিস্তম্ভে প্রবীণদের পাশাপাশি ভিড় জমিয়েছেন তরুণ প্রজন্ম। সূর্য ওঠার আগেই রায়ের বাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ঢল নামে শিক্ষার্থী, শিক্ষক, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পাকিস্তানি হানাদার ও তাদের এদেশীয় দোসররা বাংলাদেশকে মেধাশূন্য করার হীন চেষ্টা করলেও সফল হয়নি। সময়ের সাথে সাথে উদ্দীপ্ত হয়েছে নতুন প্রজন্ম। সাম্প্রদায়িক উগ্র গোষ্ঠীর কোনো স্থান বাংলাদেশের মাটিতে কখনো ছিল না, কখনো হবেও না। পাকিস্তানি হানাদাররা চেয়েছিল এই দেশকে মেধাবী মুক্ত করতে, কিন্তু আসলে তাদের সেই প্রচেষ্টা সফল হয়নি। এরপর একে একে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি সবার কণ্ঠে। গতকালকে প্রকাশ করেছি 1222 জন। 26শে মার্চের মধ্যে আমরা একটা পূর্ণাঙ্গ লিস্ট তৈরি করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। যে রাজনৈতিক দলটি কয়েকবার দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল, তারা যখন জোট সঙ্গী করে, সেই কারণেই আজকে প্রকৃতপক্ষে আমাদের দেশে এখনো স্বাধীনতা বিরোধী অপশক্তি আস্ফালন করার সাহস পায়। মানুষের মুক্তির চিন্তার লড়াই আছে, থাকবে, বাংলাদেশে থাকবে। বাংলার মাটিতে পাকিস্তানি হানাদারদের দোসরদের স্থান হবে না বলেও হুঁশিয়ারি সবার কণ্ঠে। রাসেল খান, 21শে টেলিভিশন, ঢাকা। কানাডার বেগমপাড়ায় অর্থ পাচারে জড়িতদের বিরুদ্ধে উচ্চ আদালতে নির্ধারিত 17 ডিসেম্বরের মধ্যেই তথ্য দিতে প্রস্তুত বাংলাদেশ ব্যাংক সহ সরকারের 6টি প্রতিষ্ঠান। সন্ধ্যায় অ্যাটর্নি কার্যালয়ে জরুরি বৈঠক শেষে জানানো হয়, বিদেশে অর্থ পাচারের অভিযোগে দুদকের কাছে থাকা সব তথ্য হাইকোর্টে জমা দেওয়া হবে। বিস্তারিত শাকের রাজ্য রিপোর্টে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে আলোচিত বিষয় অর্থ পাচার। গেল 22শে নভেম্বর হাইকোর্ট এক সুমোটো আদেশে কানাডায় বেগমপাড়ায় অর্থ পাচারকারীদের তালিকা দাখিলের নির্দেশ দেন। 17 ডিসেম্বরের মধ্যে তালিকা দেওয়ার নির্দেশ দেন আদালত। তবে বিএফআইও হাইকোর্টকে জানায়, আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে চুক্তি অনুযায়ী আপাতত কোনো তালিকা দেওয়া সম্ভব নয়। এরপর সোমবার সন্ধ্যায় অর্থ পাচার নিয়ে তথ্য দেওয়ার বিষয়ে জরুরি বৈঠক করে অর্থ মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা। বৈঠক শেষে অ্যাটর্নি জেনারেল জানান, উচ্চ আদালতে নির্ধারিত 17 ডিসেম্বরের মধ্যেই তথ্য দিতে প্রস্তুত বাংলাদেশ ব্যাংক সহ 6টি প্রতিষ্ঠান। মানি লন্ডারিং সম্পর্কিত একটা বিষয়ে যে কী কী পদক্ষেপ নেওয়া জানানোর জন্য, তো এখানে বিভিন্ন রেসপন্ডেন্ট আছেন, ওনাদের প্রত্যেকের বক্তব্য আছে। তো আমরা সবাই একসাথে বসে এটা ঠিক করলাম যে ওনাদের বক্তব্যগুলো আমাদেরকে দিলেন, আমরা এটা এখন এফিডেভিট করে কোর্টে জমা দিব। এদিকে বিদেশে অর্থ পাচারের অভিযোগের সব তথ্য আদালতে জমা দিবে বলে জানান দুদকের আইনজীবী। সার্বিক দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিংয়ের সর্বশেষ অবস্থান, বিদেশে টাকা পাচার সংক্রান্ত আমরা আমাদের রিপোর্টে কমিশন থেকে যেটা পেয়েছি সেটাই আমরা কমপ্লায়েন্স আকারে আগামী বৃহস্পতিবার আদালতে দাখিল করব। সংখ্যার দিক থেকে এর আগে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, কানাডায় টাকা পাচার করে বাড়িঘর বানিয়েছে এরকম 28টি ঘটনা আছে, তবে এর মধ্যে রাজনীতিবিদ মাত্র 4 জন, বাকিরা সরকারি কর্মকর্তা। শাকের আরজু, 21শে টেলিভিশন, ঢাকা। যাচ্ছে বিরতিতে। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ফিরে এসে থাকছে। মেয়াদোত্তীর্ণ ওষুধ বাজেয়াপ্তের নির্দেশ হাইকোর্টের, প্রতিবেদন দিতে হবে 3 মাসের মধ্যে। আবার আমন্ত্রণ, দেখছেন রাতের 21 সংবাদ। বাজারে থাকা মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ঔষধ বাজেয়াপ্ত করে 3 মাসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত 30 কোটি টাকার উপরে মেয়াদ উত্তীর্ণ ঔষধ প্রত্যাহার করে ধ্বংস করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এই আদেশ দেন। বিস্তারিত শাকার আরজুর আরও একটি রিপোর্টে। চলতি বছরের প্রথম 11 মাসে বাজারে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিরোধী অভিযান পরিচালনা করে প্রায় 30.5 কোটি টাকার ওষুধ ধ্বংস করা হয়েছে। এছাড়া জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত মেয়াদোত্তীর্ণ, নকল, অনিবন্ধিত ও ভেজাল ওষুধ সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 7,26,10,203 টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার হাইকোর্টে এসব তথ্য তুলে প্রতিবেদন দাখিল করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। 2,87,46,709টি
বিভিন্ন ধরনের ঔষধ ধ্বংস করা হয়। সেই সাথে সারা দেশে মানুষকে সচেতন করার জন্য 237টি সেমিনার সভা অনুষ্ঠিত হয়েছে যেন মানুষ এই বিষয়ে সচেতন হতে পারে। বাজারের কারখানা সম্বন্ধে বলেছে যে কারখানাতেও এই ধরনের ওষুধ মেয়াদোত্তীর্ণ ওষুধ থাকছে কিনা বা স্টকে রাখা হচ্ছে কিনা সেই ব্যাপারে বলেছে নজর দিতে। ভ্রাম্যমাণ আদালতে 1437টি মামলা করা হয়। শুনানি শেষে আগামী 3 মাসের মধ্যে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ বিরোধী অভিযানের সর্বশেষ প্রতিবেদন দাখিল করার নির্দেশনা দিয়েছেন আদালত। বাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ অ্যাভেলেবল ছিল এবং এই যে ধ্বংস করার যে প্রসেস, উইথড্র করার যে প্রসেস, এটা অবশ্যই কন্টিনিউ যেন থাকে, এটা আমাদের আর্জি ছিল। মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করেন যেটা জনগণের স্বাস্থ্য ঝুঁকি বা জীবন ঝুঁকির কারণ ঘটায়, তাদের বিরুদ্ধে স্পেশাল পাওয়ার্স একটা মামলা যে ওনারা নির্দেশনা দিয়েছিলেন, আমরা কিন্তু এবার বেশ উল্লেখযোগ্য সংখ্যক মামলা স্পেশাল পাওয়ার্স একটা দেয়া হয়েছে, যেটার শাস্তি সর্বোচ্চ যাবজ্জীবনও হতে পারে। 2019 সালের 17 জুন জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের পক্ষে রিট করেন নির্বাহী পরিচালক সুপ্রিম কোর্টের আইনজীবী মাহফুজুর রহমান মিলন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় কোভিড-19 দেশে আরও 37 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এই পর্যন্ত মৃত 7089 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 282তম দিনে অ্যান্টিজেন টেস্ট সহ 16228 নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1799 জন। এ নিয়ে মোট শনাক্ত 4,92,332, নতুন 2,949 সহ সুস্থ হয়েছে 4,23,845 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 10.69%। এই পর্যন্ত 140টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 29,86,458 জনে। এবার বিজয়ের মাসে আমাদের বিশেষ আয়োজন জয় বাংলা। একাত্তরের 15 ডিসেম্বর হানাদারদের হার শিকার তখন সময়ের ব্যাপার মাত্র। অনেক শহরই দখল করে নিয়েছে মুক্তি সেনারা। চারিদিকে তখন বিজয়ের স্লোগান। একদিকে স্বজন হারানোর আর্তনাদ, আরেকদিকে বিজয়ের আনন্দ। মুক্তিযুদ্ধের স্মৃতির পাতা থেকে বিজয়ের আগের মুহূর্তের কথা জানাচ্ছেন শাকেরা আরজু। 71 ডিসেম্বরের শুরুতেই পাকিস্তানিদের পরাজয় স্পষ্ট হয়ে যায়। একের পর এক ঘাঁটি দখল করে নেয় মুক্তিবাহিনী। পিছু হটতে থাকে হানাদাররা। দেশ যখন জয়ের দ্বার প্রান্তে, ঠিক সেই সময় গোপন বার্তা নিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিলেন KM সাইফুদ্দিন। পথে পথে মৃত্যু, কিন্তু দেশমাতৃকার জন্য লড়তে হবে মৃত্যুঞ্জয়ী হয়ে। যেখানে সেখানে পড়ে আছে লাশ, পার হতে হয় রক্ত নদী। বাঙালিরা মারছে 200 লোকরে, নদীর পানিও লাল হয়ে গেছে, ফেনী নদী। ভয় তো পাই নাই, যেহেতু আমার কাছে তো ওই কভারের ভিতরে সিঙ্গে কভার স্ট্যান্ডগান আছে, আর আমি তো প্রতি মুহূর্তে জানতাম যে সারেন্ডার হয়ে যাবে। চট্টগ্রাম বার্তা পৌঁছে দিয়ে ফেরার দিনটা ছিল বিজয়ের। জাহাজ থেকে দেখছিলেন নদীর দুধারে সারি সারি মরদেহ। পুরুষের লাশ কিন্তু একভাবে থাকে, আর মহিলার লাশ উপর হয়ে থাকে। এরকম শতে শতে লাশ দেখছি নদীর কুল কিনারা ঘেঁষে। ঢাকায় জাহাজ থেকে নেমেই শুনতে পান স্বজন হারানো আর্তনাদ। পথে পথে জয় বাংলা স্লোগান। মিছিলের চোখগুলো ছিল বিজয়ের আনন্দে ভরা, ভীষণ উজ্জ্বল। নারায়ণগঞ্জের পথে যে ঘাট, পাগলা ঘাট, জাহাজের থেকে নামার পর দেখলাম সব মানে মরা বাড়ির মতো সব। আর ওই মিছিলের পরে হয়েছিল জয় বাংলা স্লোগান, হাজার হাজার লোক। যুদ্ধ শেষ, বহু ত্যাগে এসেছে বিজয়। স্বাধীন দেশটি বারবার হোঁচট খেয়েছে সামরিক স্বৈরাচারের ছোবলে। বিজয়ের 49 বছরে এসে দুর্নীতিমুক্ত উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেন এই মুক্তিযোদ্ধা। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার প্রবাসের খবর।
করোনাকালীন সময়ে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখতে দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কুয়েত যুবলীগের নেতাকর্মীরা। সংগঠনের জিলিব আল সুয়েক শাখার ত্রিবার্ষিক সম্মেলন ও পরিচিত সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধুর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সম্মেলনে সভাপতি নির্বাচিত হন ইকবাল হাসান মাহমুদ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুন্সি। নতুন কমিটিকে স্বাগত জানান কেন্দ্রীয় শাখার নেতারা। সভাপতিত্ব করেন ফারুক আনন্দ। আর এর সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে সূর্য সন্তানদের প্রতি জাতির শ্রদ্ধা, মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যুদ্ধ চলছে বললেন মুক্তিযুদ্ধ মন্ত্রী। স্বাধীনতা দিবসের আগেই শহীদ বুদ্ধিজীবীদের তালিকা। এবং কানাডার বেগমপাড়ায় অর্থ পাচার, নির্ধারিত তারিখে রুলের জবাব। 6 সরকারি প্রতিষ্ঠানের বৈঠকে সিদ্ধান্ত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। 21-এর খবর দেখুন, 21-এর সাথেই থাকুন আর স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।